গল্পটি আরও ভালোভাবে উপভোগ করার জন্য হেডফোন ব্যবহার করুন। খুটখুট শব্দটা শুনে ঘুমটা ভেঙে গিয়েছিল লাবণ্যের। কিন্তু ঘুম ভাঙার পরেও যখন সে দেখতে পেল যে কোথাও কিছুই নেই, তখন একটা অস্বস্তির সঙ্গে আবার বিছানায় শুয়ে চোখ দুটো বন্ধ করল সে। আসলে সারাটা দিন এত খাটনির পর ঘুমের সময় যদি এমন বিরক্তিকর আওয়াজ হয় তাহলে কার না মাথা গরম হয়। কিন্তু লাবণ্যর ধৈর্য শক্তি অনেক বেশি, তাই সে বিছানায় উঠে বসে টেবিলের একপাশে রাখা জলের বোতল থেকে খানিকটা জল খেয়ে নিয়ে আবার বিছানায় শুয়ে পড়ে। মাথার ওপরে সিলিং ফ্যানটা আগের মতোই বনবন করে ঘুরে বেড়াচ্ছে। ঘরের ভেতর একটা অল্প পাওয়ারের আলো জ্বলছে। আলোর রংটা লাবণ্যর ভালো লাগছে না। নীল নীল রংটা কেমন যেন। সে মনে মনে ঠিক করেছে একটা গোলাপি রঙের ছোট জিরো লাইট নিয়ে আসবে রাতে জ্বালাবার জন্য। লাইটটা বন্ধ করেই ফেলেছিল, কি মনে হতে চোখটা খুলে সিলিং ফ্যানটার দিকে তাকাতেই বুকের ভেতরের রক্ত যেন এক মুহূর্তের জন্য জল হয়ে গেল ওর। সিলিং ফ্যান থেকে বাড়ির সিলিংটার দূরত্ব যে বেশ খানিকটা এমনটা নয়, তবে এই বাড়িতে যে ফ্যানটা ঝুলছে তার ব্লেডটা যেন আরও বেশি লম্বা, যতটা ফাঁক থাকার কথা তার চেয়েও বেশি। অর্থাৎ সিলিংটা যেমন মেঝে থেকে মানে সাধারণ ঘরের চেয়ে একটু বেশি উঁচু, ঠিক তেমনই ফ্যানটাও যেন খানিকটা নিচের দিকে বেশি নেমে এসেছে। আর সেই নীল রঙের আলোতে সিলিংয়ের ওপরে ফ্যানের ঘুরন্ত ব্লেডের ঠিক ওপরের দিকে কেউ যেন বসে আছে। এক মুহূর্তের জন্য ব্যাপারটা দেখতে পেয়েছিল লাবণ্য, আর তাতেই ধরফর করে আবার বিছানার উপর উঠে বসে। কই কিছু নেই তো। এতক্ষণ ধরে মনে হচ্ছিল সত্যি সত্যি কিছু একটা ছিল। ব্যাপারটা এত অল্প সময়ের মধ্যে হলো যে লাবণ্য নিজেই নিজের ওপর একটু রেগে উঠতে গিয়েও সামলে নিয়ে ভাবলো যে সে হয়তো চোখের ভুল দেখেছে। সারাদিন এত খাটাখাটনির পরে এমন চোখে ভুল হওয়াটা স্বাভাবিক। উফ, খুব ঘুম পাচ্ছে। আর এইদিকে দেখো কেমন নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে। ওর নাক ডাকা শুনে যে কারোর ঘুমে দফা রফা হয়ে যাবে। নাক ডাকার শব্দটা এতক্ষণ বেশি না হলেও এইবার যেন হঠাৎ করে বেড়ে উঠল। বিছানার এক পাশে শুয়ে থাকা সুব্রতর ঘুমটা একটু বেশি গভীর। মাঝে মাঝে লাবণ্যর মনে হয় গোটা বিছানায় আগুন লেগে গেলেও তার গায়ে আগুন না লাগা পর্যন্ত সে ঘুম থেকে উঠবে না। একেই নতুন বাড়ি, তার উপর এমন একটা শূন্য ঘরে প্রথম রাত। সব কিছু মিলিয়ে যে একটা অস্বস্তি হবে সেটাই তো স্বাভাবিক, কিন্তু সুব্রতর ঘুম দেখে সেটা মনে হবে না। মাথাটা নিচের দিকে করে দুহাত দুপাশে ছড়িয়ে অদ্ভুতভাবে নাক ডেকে ঘুমোচ্ছে সে। এই মানুষটা পারেও। কথাটা ভেবে লাবণ্য গায়ের চাদরটা টেনে নিয়ে একপাশ ফিরল। রাতের বেলা ফ্যানের হাওয়াটা ঠান্ডা ঠান্ডা বলেই মনে হচ্ছে। কান পর্যন্ত চাদর টেনে নিয়ে আবার চোখটা বন্ধ করতে যাবে এমন সময় মনে হলো আবার ওই বনবন করে ঘুরতে থাকা হালকা সিলিং পাখার ভারী ব্লেডের উল্টো দিক থেকে সিলিংয়ের কাছে কেউ যেন একটা তাকিয়ে আছে তার দিকে। কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে লাবণ্য ঠিক ঘাড়ের কাছে কেমন যেন শিরশির করে উঠল। এই কথা অস্বীকার করতে সে কখনোই চায় না। ছোটবেলায় তার সাথে এমন এক ব্যাপার ঘটেছে যেগুলো আর কারোর সঙ্গে সাধারণত ঘটে না। আসলে অনেক কথা সে নিজেও বলতে পারে না কাউকে, কিন্তু সত্যি সত্যি যে বন্ধ চোখের ভেতর থেকেও সে দেখতে পাচ্ছে তার চারপাশে কিছু একটা সত্যিই আছে। লাবণ্য একটা হাত রাখল সুব্রতর গায়ের ওপর। আস্তে আস্তে তাকে ধাক্কা দিল, তারপর আস্তে আস্তে বলল, এই শোনো না, শোনো না। ও গো, একটু শোনো না।
কি গো? লাবণ্য নিজেও জানে যে এমন আস্তে ডাকলে আর এত অল্প ধাক্কায় সুব্রত অন্তত ঘুম থেকে উঠবে না, কিন্তু তার যেন সুব্রতকে ডাকার ইচ্ছে নেই। মনকে বোঝানোর জন্যই সে ধাক্কা দিচ্ছে। ততক্ষণে চাদরটা মুখের ওপর পর্যন্ত জড়িয়ে ফেলেছে সে। লাবণ্যর মনে হতে লাগলো তার কপাল থেকে বিন্দু বিন্দু ঘাম নিচের দিকে নামতে শুরু করেছে, কিন্তু একটু আগে তার ঠান্ডা লাগছিল। একটা অদ্ভুত শিরশিরে ভাব চারপাশে জড়িয়ে পড়তে শুরু করেছে। সে কিছু করতে পারছে না, সুব্রতকে ঠিকভাবে ডাকতেই পারছে না সে। অথচ চাদরের তলায় বন্ধ চোখের ভেতর থেকেও যেন তার মনে হচ্ছে ঘুরতে থাকা ব্লেডের ফাঁকে তাকালে এখন ওই জিনিসটাকে দেখতে পাবে সে। ওখানে কি আছে ওটা কিন্তু সে ভালোভাবে দেখেনি এখনো। এমন অবস্থায় ভালোভাবে তাকিয়ে দেখা যায় না। লাবণ্য অপেক্ষা করতে লাগলো সকাল হওয়ার। সকাল হলে ভালো করে দেখবে সে। কিন্তু তার আগে একটা ব্যাপার ঘটে গেল। এতক্ষণ ধরে চলতে থাকা ফ্যানটা হঠাৎ করে না আস্তে আস্তে তার স্পিডটা কেমন কমে গেল। এক সময় সেটা বন্ধ হয়ে গেল। লাবণ্য অবাক হয়ে মনে মনে ভাবল, কি হলো? ফ্যানটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন? তাহলে কি লোডশেডিং? লোডশেডিং হলে তো চারদিক অন্ধকার হয়ে যাবে। কথাটা মনে হতেই লাবণ্যর মনে হলো মাথা থেকে পা পর্যন্ত একেবারে থরথর করে কেঁপে উঠছে। আর ঠিক তখনই তার চাদরের ওপরে, ঠিক তার গলার কাছটার ওপর থেকে একটা হাত এসে পড়ল। লাবণ্য চিৎকার করে চাদরটা ছিটকে ফেলে উঠতে যাবে, এমন সময় একটা চেনা গলায় কেউ বলল, আরে কি হয়েছে? তুমি ওরকম কাঁদছো কেন? জ্বর এলো নাকি? হ্যাঁ, হাওয়াটাও কেমন যেন ঠান্ডা লাগছে। ধরফর করে চাদরটা সরিয়ে ফেলতেই ঘামে প্রায় ভিজে যাওয়া লাবণ্যর মুখটা বাইরে বেরিয়ে এলো। চাদরটা একপাশে সরিয়ে দিয়ে সে ছিটকে গিয়ে সুব্রতকে জড়িয়ে ধরল। তারপর থরথর করে কাঁপতে কাঁপতে মাথাটা তুলে ওপর দিকে তাকিয়ে দেখে, না, কোথাও কিচ্ছু নেই। তাহলে সে যা দেখল তা কি তার মনের ভুল? নিশ্চয়ই আবার কিছু থেকে ভয় পেয়েছো। কতবার বলেছি ওই বইপত্রগুলো পড়বে না। লোকে যদি শোনে তুমি একজন অঙ্কের শিক্ষিকা হয়ে রাতেবেলায় ভূতের ভয় পাও, তাহলে তোমার মান সম্মানটা কি থাকবে? হ্যাঁ, কেন? অঙ্কের টিচার হলে কি ভূতে ভয় পেতে নেই? তোমাকে তো কতবার বলেছি ওসব কিছু হয় না। তুমি শুধু শুধু যে কেন এসব ভয় পাও বলো তো? জলও দেখছি শেষ হয়ে গেছে। দাঁড়াও, আমি পাশের ঘর থেকে জল নিয়ে আসি। ঘরের মধ্যে সাদা আলোটা জ্বলে উঠতেই লাবণ্যর ভয়টা একটু কমে গিয়েছিল। সে আর কিছুই বলল না। বিছানার চাদরটা দিয়ে কপালের ঘামটা মুছে নিয়ে বিছানার একপাশে গিয়ে দাঁড়ালো সে। কি মনে হতে এগিয়ে গিয়ে আবার ফ্যানটা চালিয়ে দিল। বনবন করে ঘুরতে থাকা ফ্যানের ব্লেডের দিকে তাকিয়ে এবার কিন্তু কিছুই দেখা গেল না। কিন্তু লাবণ্যর মনে হতে লাগলো সে স্পষ্ট দেখেছিল একজনকে। এবার যেন আরো ভালোভাবে মনে পড়ছে। স্পষ্ট দেখেছিল ফ্যানের ব্লেডের ওপাশে ছাদের সিলিং ধরে কেউ একটা ঝুলে রয়েছে, আর তার মুখটা ঠিক ফ্যানের ব্লেডের একটু ওপরের দিকে। একটা গা শিরশিরানি ভাব নিয়ে লাবণ্য নিজের চোখটা বন্ধ করে ফেলল। কাজের লোক তো আমি জোগাড় করে দেবো, তবে রাতের বেলা কিন্তু এখানে কেউ থাকবে না। কেন রাতের বেলা এখানে কেউ থাকবে না কেন? সে আমি ঠিক জানি না, তবে এই দিকটায় রাতের বেলা কেউ থাকতে চায় না। কাজকর্ম যা থাকবে করে সঙ্গে সঙ্গে বাড়ি চলে যাবে। ঠিক আছে, তাতে আপত্তি নেই। এই সত্যি করে বলো তো রামু, মিথ্যে বলবে না কিন্তু একদম। এই বাড়িটায় কোনো সমস্যা নেই তো? রামু সামনে রাখা চায়ের কাপে একটা লম্বা চুমুক দিয়ে বলল, না তো, এমন কোনো সমস্যা নেই। এতদিন বাড়ি খালি পড়েছিল বলে অনেকে অনেক কথা বলে। তাছাড়া ওই ভূত প্রেতে আমি বিশ্বাস করি না। রাতের বেলা কেউ কাজ করতে চায় না, সে কথাটা আগেই বলে দিলাম যাতে আপনাদের সুবিধা হয়। তাছাড়া আর কিছুই না।
আরে আচ্ছা, ঠিক আছে, তুমি তাহলে একজন কাজের লোককে ঠিক করো, যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকলেই হবে। তবে দেখো সমস্ত কাজ যেন ভালোভাবে সে করতে পারে। আর তাছাড়া আমি তো বাড়িতে থাকবো না, বেশিরভাগ সময় ও থাকবে। ও বেরিয়ে গেলে বাড়ি ফাঁকাই থাকবে। সকাল থেকে বিকেল পর্যন্ত কিন্তু বাড়িতেই থাকতে হবে। রামু বেশ কিছুক্ষণ ভাবল, তারপর কি যেন একটা মনে করে নিয়ে বলল, ঠিক আছে, তার ব্যবস্থা হয়ে যাবে। তবে সারাদিন বাড়িতে থাকলে তার জন্য কিন্তু বেশি টাকা দিতে হবে। লাবণ্য সমস্ত কথা খুলেই বলল। শুধু রান্নাটা বাদে বাড়ির সমস্ত কাজ কিন্তু তাকেই করতে হবে। রান্না আমি নিজের হাতেই করি। আমার হাতে রান্না ছাড়া সুব্রত খেতে পারে না। সকালে রান্না করে দিয়ে স্কুলে চলে যাব, তারপর ফিরে আসতে আসতে প্রায় বিকেল হবে। সুব্রত নিজেই নিজের ঘরে কাজ নিয়ে ব্যস্ত থাকে। বেশিরভাগ সময় যখন বাইরে বের হয় তখনই একটু ঘুরে টুরে আসে। তাই সুব্রত যাওয়া কিংবা ফেরার সময়ের কোনো কিছু ঠিক থাকে না। বিশ্বস্ত কাউকে চাই কিন্তু রামু। বিশ্বস্ত ভালো কোনো একজন কাজের লোকের সন্ধান রামুকে করতে বলে তার হাতে কিছু টাকা দিতেই রামু খুশি মনে চলে গেল। লাবণ্য নিজের ঘরের কাছে গিয়ে দাঁড়াতেই পাশের ঘর থেকে সুব্রতর গলাটা ভেসে এলো। কি হলো, কাজের লোক পেলে? অচেনা অজানা জায়গায় কাজের লোক পাওয়াটা কিন্তু খুব সমস্যার। এই, তোমার স্কুল জয়েন করতে হবে কবে থেকে? দিন 3 আছে, তাছাড়া সমস্যা হবে না। এখান থেকে যে কোনো অটো কিংবা টোটো ধরলেই মিনিট 20-র মধ্যে স্কুলে পৌঁছে যাব। সকালে রান্নাবান্না করেই যাওয়া যাবে। তবে সমস্যা কি জানো, তোমারও তো জায়গাটা অচেনা। কোথায় যাবে কি করবে সেটাই তো সমস্যা। তাতে খুব একটা সমস্যা হবে না, নতুন জায়গা তো ভালোই হবে। এই দিক ওদিক ঘুরতে ঘুরতে চারদিকটা দেখে নেব। তাছাড়া শুনেছি উত্তরের দিকে একটা বড় ব্রিজ আছে, একটা নদীও আছে। সেই নদীর ধার ধরে ওপরের দিকে গেলে নাকি ফাঁকা জায়গা, এদিকটা মফস্বল। নদীর ওপারে নাকি 2টো গ্রামও আছে। নিশ্চয়ই বেশ ভালো হবে, কিন্তু কাজের লোকে ব্যবস্থাটা করে নাও, বুঝলে? না হলে নতুন জায়গায় এত কাজকর্ম, তোমার উপর চাপ পড়বে। লাবণ্য এগিয়ে যায়, পিছন থেকে গলাটা জড়িয়ে ধরে ঝুলে পড়ে সামনে। সুব্রত হাতে তুলিটা তুলে নিয়ে সামনে রাখা ক্যানভাসের আঁচড় কাটতে শুরু করেছিল অবয়বের মতো ছবি। ক্যানভাসের একপাশে ছোট্ট একটা ছবি, একটি দম্পতির ছবি। পুরুষ মানুষটির গায়ের রং ফর্সা, আর বড় বড় 2টো চোখ, নাকটা লম্বা, কালচে হয়ে আসা ঠোঁট আর মাথার চুলটা মাঝারি। মহিলাটির গায়ের রং একটু চাপা হলেও তার চেহারায় একটা আকর্ষণ রয়েছে। পাতলা গোলাপি ঠোঁট, তাছাড়া চোখের দৃষ্টিও বেশ সুন্দর। এত কিছু লাবণ্য অত খুঁটিয়ে বলতে পারে না, যতটা সুব্রত পারে। সে অঙ্ক নিয়ে গোটা জীবন চর্চা করে এসেছে, একটু প্র্যাকটিক্যাল ধরনের। সেই ছবিটা যে শুরু করেছে সুব্রত, সেটা বেশ ভালো বোঝা যাচ্ছিল। প্রথমে একটা পেন্সিলের স্কেচের ছোঁয়া, এবং তারপর রং তুলি দিয়ে বোধহয় ক্যানভাসের বাইরের সাদা কাগজের উপর রঙগুলো পরীক্ষা করে নিচ্ছিল সুব্রত। নতুন যে কাজটার কথা বলছিলে, এটাই কি সেই? আমাদের পুরনো বাড়িতেই কাজটা শুরু করার কথা ছিল, কিন্তু এত কিছুর মধ্যে কাজটা শুরু করাই হলো না। হ্যাঁ, এখন প্রথমে মন দিয়ে সেই কাজটা শেষ করতে হবে, তারপরে অন্য কিছু ভাবা যাবে। তুমি এদিকটা একটু বুঝে সুঝে নাও। হ্যাঁ, আমি ততদিন মন দিয়ে কাজটা শেষ করি, বুঝলে? একপাশে রান্নাঘর, মোটামুটিভাবে সেটা গুছিয়ে ফেলেছে। গ্যাসের ওপরে ভাত ফুটছে। অন্য পাশে একটা তরকারি কড়াইতে চাপিয়ে গ্যাসটা বাড়িয়ে দিল লাবণ্য। নতুন বাড়িতে দেখতে দেখতে 2টো দিন কেটে গেল ওদের দুজনের। এই 2টো দিনের মধ্যে কিন্তু আর নতুন কোনো সমস্যা হয়নি। রাতে লাবণ্য সুব্রত দুজনেই ভালো মতো ঘুমিয়েছে। আর একটা দিন তার হাতে আছে। তারপরে এখানকার স্কুল কুসুমনগর উচ্চ বিদ্যালয়ে তাকে জয়েন করতে হবে। কাজের লোকের ব্যবস্থা এখনো হয়নি, তবে রামু মাঝে একবার এসে জানিয়েছে যে সে একজনের ব্যবস্থা করে দিয়ে যাবে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিল সুব্রত আর লাবণ্য। হঠাৎ করে সুব্রতর মনে হলো কোথায় যেন একটা শব্দ হচ্ছে।
ব্যাপারটা অদ্ভুত। তার ঘুম গভীর, সেই ঘুম তো এত সহজে ভাঙে না। যেন একটা কাঠের সাথে দেওয়ালের মধ্যে কিভাবে বাঁধা পড়ে গেছে সুব্রত। সে দুহাতে যতবার সেই কাঠের দেওয়ালের গায়ে ধাক্কা দিচ্ছে তার হাত ফিরে ফিরে আসছে। এত শক্ত দেওয়াল যে সেই দেওয়াল একটু নাড়াতে পারছে না সে। সুব্রত চিৎকার করার চেষ্টা করছে, সুব্রত লাবণ্যকে ডাকতে চাইছে, কিন্তু তার মুখ থেকে এক ফোঁটা চিৎকার বেরিয়ে আসছে না। চারপাশে কোথায় যে কি আছে সেগুলো ভালোভাবে দেখা যাচ্ছে না। শুধু একটা কাঠের দেওয়াল যেন চারপাশ থেকে আসছে, তাকে ঘিরে ধরতে শুরু করেছে। সুব্রতর মনে পড়ে যাচ্ছে, আমি তো আমার ঘরের বিছানায় শুয়েছিলাম, তাহলে তাহলে আমি এলাম কি করে? দেওয়ালটা যে ছোট হতে হতে আমার শরীরটা করে চেপে ধরতে শুরু করেছে। সুব্রতর গোটা শরীরটা ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। তার মনে হলো এক্ষুনি চারটি কাঠের দেওয়াল আরও চাপতে চাপতে তার গোটা শরীরটাকে যেন পিষে ফেলবে। চিৎকার করতে গিয়ে সে বুঝলো গলার কাছটা কেমন যেন আটকে আছে। আর এতক্ষণ পর সে বুঝতে পারলো তার নিঃশ্বাসটাও কেমন যেন বন্ধ হয়ে আসছে। ঠিক তখনই সুব্রতর মনে হলো এই চারটে কাঠের দেওয়ালের মধ্যে সে একা নেই। একটা প্রচণ্ড ভয় তার গোটা শরীরকে আষ্টে পৃষ্ঠে ধরেছে যেন। দেয়ালের উপর একটা ধাক্কা দিতে সুব্রত চিৎকার করতে গেল, আর ঠিক তখনই সুব্রত ধড়বড় করে উঠে বসলো বিছানায়। ঘরের মধ্যে সেই নীল রঙের হালকা আলোটা জ্বলছে। এক পাশে বিছানায় শুয়ে ঘুমোচ্ছে লাবণ্য। গোটা শরীরটা ঘামে ভিজে গেছে সুব্রতর, অথচ ফুল স্পিডে ঘুরতে থাকা পাখাটা যে ঠান্ডা বাতাস ছড়াচ্ছে তা বুঝতে খুব একটা অসুবিধে হয় না। তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, কিন্তু এতদিন তো আমি এমন স্বপ্ন চট করে দেখিনি। তাহলে এমন একটা স্বপ্ন দেখলাম কেন? হ্যাঁ, সুব্রত বিছানা থেকে নামলো। একবার বাথরুমে যাওয়ার প্রয়োজন আছে। বিছানা থেকে নেমে ঘরের দরজা পেরিয়ে সামনের লম্বা বারান্দায় প্রথমে তার ছবি আঁকার ঘর, তারপরে রান্নাঘর পেরিয়ে ছোট্ট মতো জায়গাটা দিয়ে পিছনের দিকে একটা বাথরুম, যদিও সমস্তটাই ঘরের ভেতরেই। বাথরুমে গিয়ে কাজ সেরে চোখে মুখে সামান্য জল দিয়ে দরজাটা বন্ধ করে যখন ফিরে আসতে যাওয়ার জন্য সুব্রত পেছনে তাকিয়েছে, ঠিক তখনই দেখতে পেল যে রান্নাঘরটা যেখানে শেষ হয় সেখানে ছোট্ট প্যাসেজটা শুরু হয়েছে, সেখানে আলোটা জ্বালিয়ে এসেছিল সে। এখন সেই আলোটা ধপধপ করতে শুরু করেছে, আর সেই কাঁপতে থাকা আলোতে ঠিক প্যাসেজের বাঁকের কাছটায় কে যেন একটা দাঁড়িয়ে দেখছে তাকে। সুব্রত ভীতু নয়, কিন্তু যে দাঁড়িয়ে আছে সে যে খানিকটা নিচু হয়ে দেওয়ালের কাছ থেকে নিজেকে অর্ধেকটা আড়াল করে তার দিকে তাকিয়ে দেখছে। এমন রাতের বেলা কাঁপতে থাকা আলোতে এমন একটা দৃশ্য দেখলে যে কেউ চমকে উঠবে। সুব্রতও চমকে গেল। কোনো রকমে সে বলে উঠল, লাবণ্য, লাবণ্য, এত রাতে আমায় এইভাবে ভয় দেখানোর চেষ্টা করে কোনো লাভ হবে না। হ্যাঁ, তুমি জানো আমি এসবে ভয় পাই না। শুধু শুধু মাঝখান থেকে তুমি নিজেই। কিন্তু যে দাঁড়িয়েছিল সে একইভাবে দাঁড়িয়ে মাথার অর্ধেকটা দেওয়ালে ভর রেখে উঁকি মেরে যেন সুব্রতকেই দেখছে তখনও। কিন্তু লাবণ্যর তো এত সাহস হবে না। এতদিন ধরে নিজেদের বাড়িতেই তো ছিল, সেখানেও লাবণ্য কখনো রাতে বেলায় একা একা ঘর থেকে বাইরে বের হবার সাহস করতে পারিনি। তাহলে আজ এই সাহস হবে কি করে? হ্যাঁ, ওটা যদি লাবণ্য না হয় তাহলে ওটা কি? বাড়ির ভেতরে তো আর কেউ ঢুকতে পারবে না। ঘরের দরজা আমি নিজের হাতে বন্ধ করে এসেছি। তাহলে ওটা কি? ঘরের ভেতরে ঢুকে থাকা কোনো চোর নয় তো? হ্যাঁ, কথাটা ভাবতে ভাবতে সুব্রত দুবার সামনের দিকে এগিয়ে এসেছিল। ঠিক তখনই তার মনে হলো যে তার দিকে উঁকি মেরে যে দেখছে সে আসলে একটা মেয়ে, কিন্তু ওটা লাবণ্য নয়। তার মাথার লম্বা চুল একপাশে অল্প হাওয়ায় উড়ে উড়ে আসছে।
অল্প আলোতে তার মুখের যতটা দেখা যায় তাতে যে সে লাবণ্য নয় সেটুকু বোঝা যায়। সুব্রত আরও কয়েক পা সামনের দিকে এগিয়ে আসতেই মেয়েটা যেন দেওয়ালের কাছ থেকে সরে গেল। তার পায়ের শব্দ শুনতে পেল সুব্রত। সঙ্গে সঙ্গে সে দ্রুত সামনের দিকে ছুটে গেল। আলোটা আবার আগের মতোই জ্বলছে, আর সেই আলোতে যে ঘরটা সে ছবি আঁকার জন্য রেখেছে সেই ঘরের দরজার পাল্লাটা বন্ধ হতে দেখল সে। কোনো চোর এইভাবে আমাকে দেখা দেবেই বা কেন? আমার তো মনে হচ্ছে ব্যাপারটা অন্য কিছু। ওই ঘরের মধ্যে আমার কাজের সমস্ত জিনিসপত্র রয়েছে, এমনকি ক্যামেরাটা পর্যন্ত রয়েছে। সুব্রত আর দেরি করল না। প্যাসেজের কাছে জ্বলতে থাকা আলোটাকে নিভিয়ে দিয়ে এগিয়ে গেল তার কাজের ঘরের দিকে। তারপর দরজার পাশের আলোটা জ্বালাতে গিয়ে ঘরের ভিতর তাকিয়ে দেখল না, কোথাও কেউ নেই। জানলার পাশে তার ক্যানভাসটা আগের মতোই একটা সাদা কাপড়ে ঢাকা দেওয়া রয়েছে তার সামনে। একপাশে রং তুলি ও সমস্ত কিছু একটা টুলের ওপর রয়েছে। তার ক্যানভাসও সেখানে রয়েছে, এমনকি আরও প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছুই রয়েছে সেখানে। একটা আলমারিও রয়েছে সেই ঘরে। কিন্তু মেয়েটা গেল কোথায়? হ্যাঁ, সুব্রত নিশ্চিত মেয়েটা এই ঘরেই এসে ঢুকেছিল। এখান থেকে বাইরে যাওয়ার কোনো রাস্তাই নেই। কি মনে হতে সুব্রত হঠাৎ করে মাথা তুলে সিলিংয়ের দিকে তাকালো। তার মনে হলো সিলিংয়ের দিকে তাকালে হঠাৎ যেন কাউকে দেখতে পাবে। যদিও ব্যাপারটা অদ্ভুত, তবুও সিলিংয়ের দিকে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে তার মন কেমন যেন শান্ত হয়ে গেল। দরজাটা বন্ধ করে মাত্র দুটো পা সামনের দিকে এগিয়েছে, ঠিক তখনই আবার ঘরের ভেতর থেকে একটা শব্দ হতে লাগলো, যেন কেউ ঘরের ভিতরে পা ঘষতে ঘষতে হাঁটতে শুরু করেছে। বেশি কেন? ডবল টাকা দিলেও সন্ধ্যের পর এই বাড়িতে আমি থাকতে পারবো নি। কেন? এই বাড়িতে থাকলে কি হবে? কিছুই হবে না। তোমার বাড়িতে থাকতে ভয় আছে, মানে আগে তারা ছিল, এখন কিছু নেই, কিন্তু তবুও এই বাড়িতে আমি থাকবো নি। ভয়? কিসের ভয় বলো তো? আপনারা জানেন না কিছু। এই বাড়িতে অনেক বছর আগে একটা মালতী কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই সেইখানে এসে পড়ে সুব্রত। সে বলে, লাবণ্য, রান্না শেষ হলো তোমার? এবার বেরোতে হবে তো। কি করছো তুমি এখানে বসে বসে? হ্যাঁ। সুব্রতর কথায় লাবণ্য উঠে গেল রান্নাঘরের দিকে, আবার তার কাজে মন দিল। মালতী এই বাড়ির নতুন কাজের মেয়ে। তার শর্ত বলতে একটাই, সূর্য ডোবার আগে পর্যন্ত সে বাড়িতে সমস্ত কাজ করে দেবে, শুধু রান্নাটুকু ছাড়া। যা বলা হবে তাই করবে, কিন্তু সূর্য ডোবার পরে সেই এই বাড়িতে এক মুহূর্ত থাকবে না। এমন অদ্ভুত কথায় প্রথমটা লাবণ্য অবাক হলেও পরে বুঝতে পেরেছিল যে বাড়িতে কিছু একটা রয়েছে যে কথাটা সুব্রত ও লাবণ্য জানে না, কিন্তু ব্যাপারটা জানা প্রয়োজন। তাছাড়া মালতীও খুলে কিছুই বলতে চাইছে না। সুব্রত এই সমস্ত কথা শুনলে রাগারাগি করবে, তাই লাবণ্য আর জোর করল না মালতীকে। দেখতে দেখতে বেশ কয়েকটা দিন কেটে গেল এই বাড়িতে। শনিবার স্কুলের হাফ ছুটি, আর তাছাড়া রবিবারও ছুটি। এই দুটো দিন মিলিয়ে লাবণ্য গেল তার বাপের বাড়িতে একটু ঘুরে আসতে। লাবণ্য ভেবেছিল যে সুব্রতর কোনো অসুবিধে হবে না, দুটো দিন মালতীর হাতে রান্না সে খেয়ে নিতে পারবে। তাছাড়া শনিবার নিজের হাতে রান্না করে রেখে লাবণ্য বেরিয়েছিল, শুধু ওই রবিবারের দিনটাই ম্যানেজ করতে হতো। সোমবার সকালেই আবার চলে আসবে লাবণ্য। সন্ধ্যের একটু পরেই মালতী কাজ সেরে চলে গিয়েছিল তার বাড়িতে। সেদিন বিকেল থেকেই অল্প অল্প বৃষ্টি হচ্ছিল। মালতী বেরিয়ে যাওয়ার পর বৃষ্টিটা যেন ঝমঝম করে নামল।
সুব্রত ঘরের দরজা জানলার সমস্ত কিছু বন্ধ করে সদর দরজায় তালা দিয়ে ভালো করে সব কিছু দেখে নিয়ে রাতের খাবারটা বসার ঘরে টেবিলের ওপর ঢাকা দিয়ে রেখে এসে ঢুকলো কাজের ঘরে। পোর্ট্রেটটা প্রায় হয়ে এসেছে, মানে স্কেচিংয়ের পরে কাজ হবে এতে রং লাগানো, তারপরে ফিনিশিং টাচ। অনেক টাইম সময় লাগবে। স্কেচিংয়ের কাজটা খুব ভালোভাবে মন দিয়ে করে তারপর শোবে, সেটাই মন দিয়ে করছিল। বিশেষ করে ছবিতে থাকা পুরুষ মানুষটার চুলের দিকে ভালো করে লক্ষ্য রাখছিল সে। এসব করতে করতে ঘড়ির কাঁটা কখন যে সন্ধ্যে 7টা থেকে ঘুরতে ঘুরতে রাত 10টায় পৌঁছে গিয়েছে সুব্রত খেয়ালই করেনি। তার খেয়াল হলো একটা টিকটিকির ডাকে। হঠাৎ করেই টিকটিকিটা একবার ডেকে উঠে চুপ হয়ে গেল। তার ডাকে চোখটা তুলে ঘড়ির দিকে তাকাতেই সুব্রতর মনে হলো ঘড়িটার থেকে একটু উপরে যেখানে একটা ঘুলঘুলি রয়েছে সেইখানে যেন একটা কিসের ছাপ, যেন একটা হাতের ছাপ। লাল রঙের রং দিয়ে যদি কেউ একটা হাতের ছাপ ওইখানে দেয় তাহলে যেমনটা হবে ঠিক তেমনটাই। এমন লাল রঙের হাতের ছাপ ওখানে ছিল নাকি? কিন্তু এই ঘরে তো এমন কোনো ছাপ ছিল বলে মনে হয় না। তাছাড়া লাবণ্য যে ওইখানে কোনো কাজ করতে গিয়ে ছাপ ফেলবে সেটা তো মনে হচ্ছে না, কারণ এতটা উপরে তো লাবণ্যর হাত যাওয়ার কথা নয়। সুব্রত অনেকক্ষণ ধরে তাকিয়ে দেখল টিকটিকিটার উপর। ঘুলঘুলির সামান্য নিচে দেওয়ালের উপর লাল রঙের হাতের ছাপটা রয়েছে, আর তারপর তার চোখের সামনে যেটা হলো তাতে সে নিজেও কেমন যেন ভয় কেঁপে উঠল। লাল রঙের হাতের ছাপটার একটু আগে আবার সামনের দিকে একটা হাতের ছাপ পড়ল, তারপর আবার যেন দুটো লাল রঙের হাতের ছাপ দিয়ে কেউ আস্তে আস্তে দেওয়ালের এক প্রান্ত থেকে অপর প্রান্তের দিকে হাঁটতে শুরু করেছে। ডান দিকের দেওয়াল থেকে শুরু করে হাতের ছাপটা বাঁ দিকের দেওয়াল পর্যন্ত গেল, তারপর আস্তে আস্তে নেমে আসতে লাগলো নিচের দিকে। কখন যে ঘরের ভিতর দরজাটা বন্ধ হয়ে গেছে সেটা সুব্রত খেয়ালই করেনি, আর ঠিক তখনই তার চোখ চলে গেল লাল হাতের ছাপটার দিকে আর তার নিচের দিকে নেমে আসা জায়গাটায়। আরে এই মেয়েটাকেই তো সেদিন সে দেখেছিল ওই রান্নাঘরের কাজটায়। কে তুমি? আর এখানে তুমি কি করছো? ঘরে ঢুকলেই বা কেমন করে? হ্যাঁ, আমি তো এখানেই থাকি। তোমরা এখানে এসেছো আমার ঘরে, কিন্তু তাতে আমি একটু রাগ করিনি, শুধু তোমার সঙ্গে একবার দেখা করতে চেয়েছি। মেয়েটা হাঁটতে হাঁটতে এগিয়ে আসতে লাগলো সুব্রতর দিকে। সুব্রতর এক হাতে তখনও পেন্সিলটা রয়েছে। মেয়েটার পরনে একটা শাড়ি, খুব বেশি দামি নয় শাড়িটা, অতি সাধারণ। বয়স কত হবে, 19 কিংবা 20 বা তার চেয়ে একটু বেশি বলে মনে হতে পারে। মাথার লম্বা চুলগুলো খোলা, কোমরের কাছে গিয়ে পড়েছে চুলগুলো। অল্প হাওয়ায় সেটা যেন তিত্তির করে দুলছে। মেয়েটার দুটো চোখ কালো গভীর, ঠোঁটটা পাতলা, মুখে কেমন একটা অদ্ভুত মায়া ভাব রয়েছে। সে একভাবে সুব্রতর দিকে তাকিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসতে লাগলো। কিছু বলতে পারল না। বন্ধ ঘরের মধ্যে মেয়েটা কোথা থেকে এলো সেটাও যেন তার মন তাকে প্রশ্ন করতে দিচ্ছিল না। সুব্রত কি মনে করে যেন এগিয়ে গেল নিজের চেয়ারের দিকে। তারপর যেন মেয়েটা ঘরে নেই এমনভাবে পেন্সিল তুলে আবার ক্যানভাসের উপর পেন্সিল বোলাতে লাগলো। মেয়েটা আস্তে আস্তে গিয়ে দাঁড়ালো তার ঠিক পিছনে। ঠিক সেদিন লাবণ্য যেভাবে তার গলার কাছে হাত রেখেছিল সেইভাবেই হাত রেখে আস্তে আস্তে সুব্রতর মাথার একপাশে কাঁধের উপর নিজের মাথাটা রাখল। সুব্রতর মনে হলো তার গোটা শরীরটা একটা ঠান্ডা অনুভূতিতে ভরে যাচ্ছে। মেয়েটা আস্তে আস্তে বলল, তোমার কাছে পাওয়ার জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করেছি জানো? আজ তোমায় আমার কাছে পেয়েছি। কিন্তু তুমি আমার জন্যই বা অপেক্ষা করছিলে কেন? হ্যাঁ, মেয়েটা সুব্রতকে আর কিছুই বলতে দিল না। তার মুখের উপর একটা আঙুল রাখল। সুব্রত বুঝতে পারল মেয়েটার হাতের নখগুলো যেন সামান্য বড়,
সুব্রতর হাত থেকে পেন্সিলটা নামিয়ে রেখে মেয়েটা সুব্রতকে আস্তে আস্তে নিজের দিকে ঘোরালো। তারপর এক পাশে বসে নিজের ঠান্ডা আঙুলটা সুব্রতর কপালের মাঝখানে বোলাতে লাগলো মেয়েটা। ঠোঁটের কাছে এগিয়ে এলো আস্তে আস্তে। সুব্রত যেন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিল। সে কিছুই বুঝতে পারছিল না যে কি হচ্ছে তার সাথে। ঘরের আলোটা কখন যেন দপ করে নিভে গিয়েছিল সেটাও তার মনে নেই। তারপর যেন চোখের সামনে একটা কালো পর্দা নেমে এসেছিল। যখন ঘোর কাটল তখন দেখতে পেল সে ঘরের মেঝের ওপরে শুয়ে রয়েছে। তার শরীরে জামা কাপড় আগের মতোই আছে, কিন্তু সেগুলো যেন কেমন এলোমেলো। ঘরের মধ্যে সেই মেয়েটা কোথাও নেই। বন্ধ জানলার পাল্লা ভেদ করে সূর্যের অল্প আলো ঘরের ভেতরে এসে পড়েছে। সুব্রত মুখ তুলে তাকালো ঘড়ির দিকে। তখন 5:30 বাজে। তাহলে কি কাল রাতে আমি স্বপ্ন দেখলাম? এমন একটা ব্যাপার হবে কি করে? হ্যাঁ, ওই মেয়েটা আমার ঘরে এলোই বা কি করে? হ্যাঁ, উঠে দাঁড়াতে যেতেই সুব্রতর মনে হলো তার গলার কাছটা জ্বালা করে উঠল। তার নিজের হাতটা নিয়ে গিয়ে সেখানে ঠেকাতে বুঝতে পারলো যে কি একটা লেগে রয়েছে। এটা কি? রক্ত বলে মনে হচ্ছে। কেটে গেছে নাকি? হ্যাঁ, তোর কিসব ভাবছি? একা একা বাড়িতে ছিলাম তাই এসব হচ্ছে। এ কি, ছবিটা তো একটু এগোয়নি। না, আজ সারাদিন ছবিটা নিয়ে বসতে হবে। ঘরের দরজা খুলে সুব্রত বাইরে বেরিয়ে এগিয়ে যায় বাথরুমের দিকে। কাল রাতের গোটা ব্যাপারটা তার কাছে যেন স্বপ্নের মতোই মনে হচ্ছে। দাদা বাবু, রাতের বেলা আপনি একা ঘরে ছিলেন? কোনো কিছু দেখেননি? কই না তো। আর কিছু দেখার মতো আছে নাকি? না, এর আগে অনেকে এখানে থাকতে এসেছিল কি না, কিন্তু সেই সব কথা কেউ আর খুলে বলেনি কো। তবে এই বাড়িতে কিছু একটা সমস্যা আছে। বাড়িতে নয়, বুঝলে, সমস্যা আছে তোমার মনে। ওসব চিন্তা ভাবনা বাদ দাও। কি রান্না করবে আজ শুনি? মালতীর রান্না বান্না খারাপ হয় না। একদিন লাবণ্য তাকে এমনি রান্না করতে বলেছিল। সেই রান্না খেয়ে সুব্রত পর্যন্ত তার রান্নার প্রশংসা করেছিল। সুব্রত বাজারে গিয়ে মাংস নিয়ে এলো। মালতীর রান্না করা মাংস বেশ খানিকটা সে নিজেও বাড়িতে নিয়ে গেল। এই দিক দিয়ে আবার লাবণ্য সুব্রত দুজনেই বেশ ভালো মনের মানুষ। মালতী নিজেও এমন ভালো বাড়িতে কাজ করার সুযোগ এর আগে পায়নি, তাই তার বারবার খটকা লাগছিল। মালতী বাড়ি যাওয়ার আগে আর একবার বলে গেল, দাদাবাবু, ও দাদাবাবু, আপনি ঘরে কোনো নীল রঙের বাক্স খুঁজে পাননি? নীল রঙের বাক্স? কই না তো, নীল রঙের কোনো বাক্স খুঁজে পাইনি তো। মালতীকে যেন একটু চিন্তিত মনে হলো। তারপরে হঠাৎ করে একগাল হেসে সে বলল, তাহলে বোধহয় সব বিপদ কেটে গেছে। তাহলে আর কোনো চিন্তা নেই গো দাদাবাবু, আপনারা ভালোভাবে এখানে থাকতে পারবেন। সন্ধ্যার দিকে একটু বাইরে বেরিয়েছিল সুব্রত। তাড়াতাড়ি ফিরে এসে রাতের খাওয়া দাওয়া সারতে খুব একটা দেরি করলো না। 8:30টার মধ্যে রাতের খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার ছবির ঘরে সে আঁকতে চলে গেল। কাজটা আজকের মধ্যেই শেষ হয়ে যাবে, তাই মন দিয়ে আঁকতে আঁকতে ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে কখন যে 10:30টার ঘর পেরিয়ে গেছে তা সুব্রতর খেয়ালই ছিল না। পিছন থেকে একটা গলার শব্দ শুনতে পেয়ে কি মনে করে পেছনের দিকে তাকাবার সঙ্গে সঙ্গে যে দৃশ্যটা সুব্রত দেখল তাতে তার মতো সাহসী মনের একজন পুরুষও মুহূর্তের জন্য চমকে উঠল। দরজায় একটা খুট করে শব্দ শুনতে পেয়ে পেছনে তাকাতেই সুব্রত দেখতে পেল অদ্ভুত একটা কালো শরীর। তার চোখের জায়গায় যেন দুটো লাল গর্ত রয়েছে। মুখটা অদ্ভুতভাবে হাঁ হয়ে আছে। সেই মুখের ভেতরেও লাল রঙের যেন একটা আলো রেখা রয়েছে। তাছাড়া গোটা শরীরটা পচে গলে কেমন যেন হয়ে গেছে, তবু শরীরটা যে কালো রঙের সেটুকু বোঝা যায়। সুব্রত পেছনের দিকে যখনই তাকিয়েছিল তখনই ব্যাপারটা দেখতে পেয়ে থরথর করে কেঁপে উঠল। আর
ঠিক তখনই ঘরের জ্বলতে থাকা সাদা আলোটা একবার দপ করে নিভে গিয়ে আবার জ্বলে উঠল। এ কি, তুমি আবার এসেছো? কিন্তু কেমন যেন মনে হলো দরজার কাছে অন্য কাউকে দেখলাম। অন্য কেউ কি করে আসবে? এখন তো আমারই তোমার কাছে আসার সময়। আমি ছাড়া অন্য কেউ তো তোমার কাছে আসতে পারবে না। দেখি, আবার ছবি আঁকছো তুমি? আজ তোমার ছবি আঁকাটা দেখবো আমি। সুব্রত সামান্য হেসে আবার পেন্সিলটা নিয়ে স্কেচিং করতে লাগলো। মেয়েটা আগের মতো এসে সুব্রতর গলা জড়িয়ে ধরে তার কাঁধের ওপর মাথা রেখে সামনের দিকে দেখতে লাগলো। একটা মানুষকে স্কেচিং করে চলেছিল সুব্রত। এই মেয়েটার অদ্ভুতভাবে আসা যাওয়ার যে একটা রহস্য থাকতে পারে তা তার মনে একবারও এলো না। কোনো একটা অদ্ভুত কারণে সে মন দিয়ে স্কেচ করতে করতে মাঝে মাঝে স্কেচের ব্যাপারে টুকরো টুকরো কথা বলছিল মেয়েটাকে, যেমন লাবণ্যকে মাঝে মাঝে বলে থাকে আর কি। এই চোখের কাজটা এভাবে হালকা রাখলে দেখো, চোখটা যেন একটু বেরিয়ে আসছে বলে মনে হচ্ছে না? ওটা একটু সামান্য ডিপ করো, বুঝলে? তাহলে মনে হবে চোখটা বড্ড গভীর, ঠিক তোমার চোখের মতো, তাই না? কথাটা বলে সুব্রত তার ঘাড়ের ওপর রাখা মাথাটার দিকে একবার মুখ ঘোরাতেই তার মুখ থেকে একটা আর্ত চিৎকার বেরিয়ে এলো। তার ঠিক ঘাড়ের উপর মাথাটা রেখে তার দিকেই তাকিয়ে আছে সেই ভয়ঙ্কর কালচে হয়ে যাওয়া একটা পচা গলা মুখ। তার চোখের ভেতর মনি বলে কিছু নেই, যেন চোখের বহু ভেতর পর্যন্ত ওই লাল আলো ছাড়া আর কিছুই নেই। মুখের ভেতর দাঁতগুলো কখন যেন হারিয়ে গেছে তার জায়গা থেকে, আর দাঁতগুলো অদ্ভুতভাবে বাইরে বেরিয়ে এসেছে। সুব্রত ছিটকে গিয়েছিল তার নিজের টুলের উপর থেকে, আর তাতে তার হাতে লেগে ক্যানভাসটাও ছিটকে পড়ে গেল মেঝের উপর। কোনো রকমে দুহাত মেঝের ওপর ভর দিয়ে উঠে বসে দেখতে পেল মেয়েটা তার দিকে এগিয়ে আসছে। তার চোখে মুখে কেমন যেন একটা ভয় ফুটে উঠেছে। কি হলো? তুমি আমাকে ভয় পাচ্ছ কেন? তুমি কোথায় চলে গেছিলে? এইমাত্র দেখলাম যেন তুমি এখানে নেই। তোমার বদলে একটা বিভৎস একটা মুখ এখানে। সুব্রতর কথায় মেয়েটার মুখটা মুহূর্তের জন্য অন্যরকম হয়ে গেল। তারপর সে এগিয়ে এসে সুব্রতকে হাত ধরে তুলল। তারপর আস্তে আস্তে তাকে নিয়ে গিয়ে সেই টুলের উপর বসালো। তার মাথার উপর হাত রেখে তার কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বলল, এখানে তুমি আর আমি ছাড়া যা কেউ নেই। আজ তোমার সারা রাত আমি অদ্ভুতভাবে হেসে উঠল মেয়েটা। তার হাসিতে গোটা ঘরের মধ্যে যেন একটা গুঞ্জন উঠল, যেন মনে হলো একা একটা মেয়ে নয়, একসাথে অনেকে হেসে উঠছে। ঘরের ভিতর আর কোনো শব্দ নেই। সুব্রতর দুটো চোখ কেমন যেন ছোট হয়ে আসতে লাগলো। ঠিক আগের দিনের মতোই তার মাথার ভেতরটা কেমন যেন ঝিমঝিম করতে শুরু করেছে। মেয়েটা আস্তে আস্তে এগিয়ে এলো তার দিকে। তারপর ঠিক তার পায়ের একপাশে কোনো রকমে আলতো করে বসে তার মুখটা এগিয়ে নিয়ে গেল সুব্রতর মুখের দিকে। শেষ মুহূর্তে সুব্রতর যেন মনে হলো মেয়েটার মুখের মধ্যে সে যেন কিছু একটা দেখতে পাচ্ছে। কি ব্যাপার? এতক্ষণ পর্যন্ত ও কখনো ঘুমায় না, সকাল সকালই উঠে পড়ে। আমি যার জন্য এত তাড়াতাড়ি চলে এলাম, আর এখনো মালতী এসে পৌঁছায়নি কেন, সেটাও তো বুঝতে পারছি না। লাবণ্য ঘরের দরজায় আবার ধাক্কা দিল। ঠিক তখনই মালতী পেছন থেকে এসে বলল, আরে দিদিমণি যে, আপনি এত সকাল সকাল এসে পড়েছেন। আমি তো ভেবেছিলাম আপনার আসতে দেরি হবে। আমি দাদাবাবুকে বলেই গেছিলাম আজ আমার একটু আসতে দেরি হবে। আসলে মেয়েটার শরীরটা ঠিক ভালো নেই কো, সকালের দিকে একটু ডাক্তার দেখিয়ে আনবো তারপর। আরে সে কি, এমন ব্যাপার যখন তুমি না এলেই পারতে। কি যে বলেন না দিদিমণি, আরে আমরা হলাম ছোট্ট ঘরের লোক, আমাদের এমন জ্বর জ্বালা নিয়েই চলতে হয়। তাছাড়া আমি ছাড়া তো মেয়েটাকে দেখার কেউ নেই গো। হঠাৎ করে জ্বরে পড়ে গেল, কি করব বলো দেখি।
ডাক্তার দেখিয়ে ওষুধ দিয়ে তারপরে এলাম। তাছাড়া আপনি তো এতটা সকাল সকাল যে ফিরবেন আর স্কুলে যাবেন, কত কাজ এক হাতে সামলাতে পারবেন না। কিন্তু দরজা খোলেনি কো এখনো, কি ব্যাপার হলো? লাবণ্য আবার ঘরের দরজায় দুবার ধাক্কা দিয়ে সুব্রতর নাম ধরে ডাকল। সুব্রত, আই সুব্রত। কিন্তু সুব্রত দরজা খোলে না। মালতীও ডাকাডাকি করে চলে। বেশ কিছুক্ষণ পরে দুজনেই কেমন যেন অবাক হয়ে যায় ব্যাপারটায়। বাড়িটা মফস্বল, জায়গাটা একটু ভেতরের দিকে। আশেপাশে বাড়িঘর আছে, তবে খানিকটা দূরে। তবু মালতীর ডাকাডাকিতে আশেপাশের দু একজন এসে পড়ে। সবাই মিলে ধাক্কাধাক্কি করছে। এমন সময় ঘরের ভেতর থেকে দরজা খুলে দেয় সুব্রত, আর ঘুম জড়ানো গলায় বলে ওঠে, হ্যাঁ, একটু ঘুমিয়ে পড়েছিলাম, আসলে রাতে কাজ করছিলাম তো। আরে আপনারা সবাই এখানে? হ্যাঁ। আরে তুমি ঘুম থেকে উঠছো না দেখেই তো। আরে তোমার গলায় ওটা কি হয়েছে? লাবণ্যর চোখ চলে যায় সুব্রতর গলার দিকে। সঙ্গে সঙ্গে মালতী সহ বাকি যারা দুজন এসেছিল তাদেরও চোখ চলে যায় সুব্রতর গলার দিকে। তার গলার কাছটা কেমন যেন একটা দাগ হয়ে রয়েছে। ঠিক কাটার দাগ নয়, যেন একটা ধারালো কিছু দিয়ে আস্তে করে কেউ আঁচড় কেটেছে। কি জানি, বুঝতে পারছি না। রাতের বেলায় কিছু হয়তো লেগে গেছে ভুল করে, আর আমি আমার হাতটা দিয়ে হয়তো গলা চুলকতে গিয়ে এমনটা হয়েছে। সবাই চলে গেলেও এক মধ্যবয়স্ক মতো ভদ্রলোক কিন্তু দরজার কাছে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। ওরা সবাই ঘরের ভিতর ঢুকে গেছিল। লাবণ্য কি একটা কাজে বাইরে বেরোতেই উঠোনের শেষে বড় দরজার কাছে লোকটাকে দাঁড়িয়ে কি যেন চিন্তা করতে দেখে একটু অবাক হয়ে এগিয়ে গিয়ে লাবণ্য বলে, আচ্ছা, আপনি তো পাশের বাড়িতেই থাকেন, আপনি কি কিছু বলবেন? মানে? মধ্যবয়স্ক লোকটি একবার এদিক ওদিক তাকিয়ে দেখে নিল। তারপর কি যেন একটা বলবো বলবো করেও আবার কি ভেবে যেন না বলে তাড়াতাড়ি চলেও গেল। লাবণ্য অবাক হয়ে ঘরে ফিরে এলো। দেখতে দেখতে আরও 3টে দিন কেটে যায়। তৃতীয় দিন রাতের বেলা লাবণ্যর ঘুমটা ভাঙতেই সে একটু অবাক হয়ে যায়। বিছানায় তার পাশে সুব্রত নেই। ঘরের মধ্যে সেই হালকা নীল আলোটা জ্বলছে। ঘরের দরজাটাও বন্ধ। সুব্রত আবার গেল কোথায়? সুব্রত, এই সুব্রত! লাবণ্য বারবার ডেকেও কিন্তু সুব্রতর কোনো সাড়া পায় না। আর ঠিক তখনই যেন তার মনে হয় পাশের ঘর থেকে যেন কাদের কথা বলার শব্দ ভেসে আসছে। লাবণ্য বিছানায় উঠে বসে তাড়াতাড়ি। সে ভীতু মেয়ে হলেও এমন সময় কোথা থেকে যেন তার শরীরে একগাদা শক্তি এসে ভর করল। চাদরটা সরিয়ে আস্তে আস্তে নিচে নেমে ঘরের দরজাটা আস্তে আস্তে খুলে ফেলেছে সে। তারপর পাশের ঘরের দিকে এগিয়ে যেতেই বুঝতে পারে পাশের ঘরের দরজাটা সামান্য ফাঁক হয়ে আছে। সেই ফাঁকা দিয়ে ঘরের ভেতর জ্বলতে থাকা সাদা আলোটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আর সেই ঘরের ভেতর থেকেই ভেসে আসছে কথাগুলো। সুব্রত বলছে, আজ সারা দিন আমি তোমার জন্য অপেক্ষা করেছি, জানো? হ্যাঁ, কখন রাত হবে আর কখন তুমি আসবে তার জন্য। আমি কি করবো বলো? রাত না হলে যে আমি আসতে পারি না, তাই তো রাত পর্যন্ত তোমায় আমার অপেক্ষা করতে হয়। তোমায় আমি আমার সঙ্গে একটা জায়গায় নিয়ে যাব, সেখানে আর তোমায় আমার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করতে হবে না। লাবণ্য কথাগুলো শুনতে পেয়েছিল। শুধু তাই নয়, কথাগুলো বলার সময় সুব্রত আর ঘরের মধ্যে থাকা সেই মেয়েটার গলার স্বর যেন একটু অন্যরকম শোনাচ্ছিল। যেন উষ্ণতা মিশে আছে ওদের গলার মধ্যে, যেন একে অপরকে খুব কাছ থেকে জড়িয়ে ধরে একটা ব্যক্তিগত মুহূর্তের মধ্যে তারা এই কথাগুলো বলছে। লাবণ্য অতি কষ্টে নিজের মুখটা হাত দিয়ে চেপে রাখে। তার চোখের কোল বেয়ে নেমে আসে জল। সুব্রত যে কখনো এমন একটা কাজ করবে সেটা সে নিজেও ভাবতে পারেনি। সুব্রতকে সত্যিই খুব ভালোবাসে সে। আর তাছাড়া প্রেম করেই আজ থেকে 5 বছর আগে তাদের বিয়েটা হয়েছিল। লাবণ্যর কি একটা সমস্যার কারণে তাদের বাচ্চা এখনো হয়নি, তবে এই নিয়ে সুব্রত কখনো তাকে কিছু বলেওনি।
কিন্তু আজ রাতে এমন কথাগুলো শুনে লাবণ্যর বুকের ভেতরটা কেমন যেন ভেঙে চুরমার হতে শুরু করলো। লাবণ্য মনে করলো সে ঘরের দরজাটা খুলে দিয়ে তারপর ঘরের ভেতরে ঢুকে দেখবে যে সুব্রতর সঙ্গে কে রয়েছে। ঠিক এমন সময় সামনের দিক থেকে সুব্রতর গলা শুনতে পেয়ে চমকে উঠল লাবণ্য। কি হলো, তুমি এখানে কি করছো? লাবণ্য দেখতে পায় বাথরুমের দিক থেকে সুব্রত বেরিয়ে আসে। প্যাসেজের লাইট জ্বলছে, তাছাড়া ভেতর থেকে ভেসে আসা সেই কথাগুলো আর শোনা যাচ্ছে না। না মানে আমি এই তো বাথরুমের দিকে যাচ্ছিলাম, মনে হলো ঘরের ভেতরটা থেকে কিসের যেন শব্দ আসছে, তাই। ঘরের ভেতর থেকে কিসের শব্দ আসছে? হ্যাঁ হ্যাঁ, তাই তো, ঘরের ভেতর থেকে সত্যি যেন কিসের শব্দ আসছে। সুব্রত এগিয়ে আসে লাবণ্যর দিকে। মাথার উপর আলোটা তখনও জ্বলছে। ঠিক লাবণ্যর মতোই সামান্য ঝুঁকে দেওয়ালের উপর কান রাখে সে। ঘরের ভেতর থেকে কোনো শব্দই শোনা যাচ্ছে না। ঘরের ভেতর আগের মতোই সব কিছু চুপচাপ, কোথাও কারোর কোনো কথাবার্তা নেই। একটু আগেই সেই মেয়েটার আর সুব্রতর গলা সে নিজের কানে শুনেছে। এতটা ভুল হতে পারে নাকি? ভুল না হলে সামনে সুব্রত দাঁড়িয়ে থাকতো না। ওই তো দেয়ালে কান পেতে রয়েছে সে, কিন্তু এতটা মনের ভুল হয় কি করে? মনে হচ্ছে কিসে যেন একটা শব্দ করছে, কিন্তু খুব ভালোভাবে শোনা যাচ্ছে না। হ্যাঁ, কিন্তু কিসের শব্দ ওটা? একটা বাক্স খোলার মতো শব্দ বলে মনে হচ্ছে না? কথাটা লাবণ্যর মুখ দিয়ে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে প্যাসেজের কাছে তার মাথার উপর জ্বলতে থাকা আলোটা ধপ করে নিভে গেল। চারপাশটা কেমন যেন অন্ধকার হয়ে আসলো। এক মুহূর্তের জন্য আলোটা নিভে গিয়ে আবার জ্বলে উঠতেই লাবণ্য দেখতে পেল চারপাশে সুব্রত কোথাও নেই। সুব্রত, এই সুব্রত! প্যাসেজটা পেরিয়ে বাথরুমের দিকে কার যেন পায়ের শব্দ শোনা গেল। লাবণ্য তাড়াতাড়ি এগিয়ে গেল সেই দিকে। দেখতে পেল রান্নাঘর পেরিয়ে বাথরুমের দিকে কে যেন হেঁটে যাচ্ছে। সুব্রত, এই সুব্রত, কোথায় যাচ্ছ তুমি? সুব্রত কিন্তু পেছনে তাকালো না, আবার হাঁটতে লাগলো সামনের দিকে। লাবণ্য দ্রুত পায়ে তার দিকে এগোতে লাগলো। একটা অদ্ভুত ভয়ে লাবণ্যর গোটা শরীরে কেমন যেন কাঁপতে শুরু করে দিয়েছে এর মধ্যে। তবুও তাড়াতাড়ি ছুটে গিয়ে সুব্রতর কাঁধের উপর হাতটা রাখতেই সুব্রত থমকে দাঁড়ালো। লাবণ্য আর দেরি না করে সুব্রতর কাঁধের উপর হাত রাখলো আর সামনের দিকে এগিয়ে গিয়ে তার মুখের দিকে তাকিয়ে কিছু একটা বলতে যাবে এমন সময় দেখতে পেল কোথায় সুব্রত। পেছন থেকে যাকে সুব্রতর মতো মনে হচ্ছিল সেটা একটা কালো রঙের ভয়ঙ্কর মূর্তি ছাড়া আর কিছুই নয়। তার দুটো লাল রঙের চোখ আর তার হাঁ করা মুখের ভেতর থেকে লাল রঙের লাভা এক্ষুনি বেরিয়ে আসবে মনে হচ্ছে। কোনোদিন খুঁজে পাবি না, সে এখন আমার সে। অদ্ভুত গলায় এমন কথাগুলো শুনে লাবণ্য প্রায় ছিটকে পেছনে দৌড়ে আসার চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে সেই ভয়ঙ্কর মূর্তিটা তার হাতটা চেপে ধরেছে। একটা হ্যাঁচকা টানে তাকে ফেলে দিল বাথরুমের ভেতর। বাথরুমটা বেশ বড়, মেঝেতে জল ছড়িয়েছিল। লাবণ্য ছিটকে গিয়ে দেওয়ালের কাছে পড়ল। তার মাথার উপর দেওয়ালের আঘাতটা লাগতেই বুঝতে পারল সেখান থেকে রক্ত বেরিয়ে আসছে। সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ হয়ে গেল আর বাথরুমের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। কতক্ষণ লাবণ্য চুপ করে দুহাতে নিজের মুখ ঢেকে বসেছিল তার নিজেরও মনে নেই। একটু পরে সম্বিত ফিরতেই উঠে এগোতে যাবে এমন সময় মনে হলো অন্ধকারের মধ্যে দুটো লাল চোখ যেন তার দিকেই তাকিয়ে আছে। লাবণ্যর বুকের ভেতর থেকে কান্না বেরিয়ে আসতে লাগলো। কে কে ওটা? সুব্রত, সুব্রত কোথায় গেল? সে চিৎকার করতে চাইল সুব্রতকে ডাকার জন্য, কিন্তু না, মুখ থেকে চিৎকার বেরোচ্ছে না। বাথরুমের কলটা কখন যেন কে খুলে দিয়েছে। ঝরঝর করে জল পড়তে লাগলো আর সেই জল গড়িয়ে আসতে লাগলো লাবণ্যর গায়ের কাছে। বাথরুম থেকে বেরিয়ে আসা সোঁদা সোঁদা গন্ধ আর তার সঙ্গে সেই এমন অবস্থায় জলের শব্দ, সব কিছু মিলিয়ে লাবণ্যর মনে হচ্ছিল একটা অদ্ভুত পৈশাচিক পরিবেশের মধ্যে সে এসে পড়েছে। ঠিক তখনই একটা মেয়েলি গলার হাসিতে ভরে উঠল গোটা বাথরুমটা।
যেন দেওয়ালে ধাক্কা খেয়ে বারবার হাসির শব্দটা ছিটকে আসছে লাবণ্যর কানের কাছে। লাবণ্য দেওয়ালে হাত দিয়ে চিৎকার করে বলে উঠল, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। কে তুমি, কে তুমি? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। এখন তো আর তোকে ছাড়া যাবে না, বড্ড দেরি হয়ে গেছে। ওই নীল বাক্সটা খোলার সময় মনে ছিল না? নীল বাক্স? কিসের নীল বাক্স? যে নীল বাক্সটা তুই ঘরের পেছনে পেয়েছিলি, সেই নীল বাক্সটা খোলার সময় কি হয়েছিল মনে নেই? লাবণ্য কিচ্ছু মনে করতে চাইছিল না। এই সময় এখান থেকে বের হতে পারলেই হয়, কিন্তু কিন্তু সে বেরোবে কি করে? সে চিৎকার করে বলে উঠল, এই সুব্রত, সুব্রত, কোথায় তুমি? সুব্রত! ঠিক তখনই লাবণ্যর মনে হলো বাথরুমের মধ্যে সেই লাল চোখের বিভৎস মূর্তিটা যেন জলের মধ্যে ঘষ্টাতে ঘষ্টাতে তার দিকেই এগিয়ে আসছে। তার মুখ থেকে বেরিয়ে আসা ঠান্ডা বাতাস আর একটা অদ্ভুত শব্দ যেন তার কানে এসে ধাক্কা দিচ্ছে। লাবণ্য দু হাতে নিজের কান, চোখ, মুখ ঢেকে কোনো রকমের দেওয়ালের দিকে ঘুরে সেখানে চুপ করে বসে রইল। একটু পরেই বাথরুমের ভেতরে আলোটা জ্বলে উঠতে লাবণ্য চারপাশে তাকিয়ে দেখল, কোথাও কেউ নেই। কলটা কিন্তু আগের মতোই খোলা রয়েছে। জল বাথরুমের মেঝেতে পড়ে ভেসে আসছে এই দিকে। কোনো রকমে সে উঠে দাঁড়ালো। দরজার কাছে ছিটকে গিয়ে দরজার গায়ে একটা ধাক্কা দিতেই উল্টো দিক থেকে সুব্রত বলল, আরে কি হলো? বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে রেখেছো কেন? কতক্ষণ হয়ে গেল? আমি দরজা বন্ধ করিনি, দরজা তো বাইরে। কথাটা বলতে গিয়েও লাবণ্য চুপ করলো। আরে বাথরুমের দরজা তো ভিতর থেকে বন্ধ। দরজাটা খুলে দিতেই বাইরে দাঁড়িয়ে থাকা সুব্রতকে দেখা গেল। লাবণ্য কোনো কথা না বলে ছিটকে গিয়ে পড়ল সুব্রতর গায়ের ওপর। ঠিক তখনই সুব্রতর গলার কাছে তার হাত লাগলো। সুব্রতর মুখ থেকে একটা অস্পষ্ট আর্তনাদ বেরিয়ে এলো। লাবণ্য তাড়াতাড়ি মুখটা তুলে দেখতে পেল সুব্রতর গলার কাছে আবার সেই আঁচড়ের দাগ, আর সেখান থেকে এখনো টাটকা রক্ত বাইরে বেরিয়ে আসছে। গলায় কি হয়েছে তোমার? জানি না, ঘুমটা ভাঙতেই মনে হলো গলায় কেমন একটা দাগ হয়ে গেছে। আর তারপরেই তো দেখলাম তুমি নেই। লাবণ্যর বুঝতে দেরি হলো না যে এই সমস্ত কিছুর মধ্যে এমন কিছু একটা ব্যাপার চলেছে যা সাধারণের বাইরে। তাই সে রাতে আর কিছু বলল না। সুব্রতকে নিয়ে ঘরে ফেরার সময় সুব্রতর কাজের ঘরের দরজার দিকে তাকিয়ে দেখল একবার। দরজাটা বাইরে থেকে তালা বন্ধ। এই দরজায় নিজের হাতে সুব্রত প্রতিদিন তালা বন্ধ করে দেয়। পরদিন সুব্রত সকাল সকাল কোথাও একটা বেরিয়েছিল। লাবণ্য ইচ্ছে করেই স্কুলে গেল না। মালতী আসতেই তাকে চেপে ধরল লাবণ্য। মালতী বেশি কিছু বলতে পারল না, তবে এই বাড়িতে কিছু একটা হয়েছিল এমন কথা সে আগেও শুনেছে। লাবণ্যর পাশের বাড়ির বয়স্ক ভদ্রলোকের কথা মনে পড়তেই তার কথা লাবণ্য তখন মালতীকে বলল। তা শুনে মালতী বলল, ওই লোকটা তো, ওনার নাম অবিনাশ হালদার। উনি অনেক কিছু জানে। এই বাড়িতে যখনই সমস্যা হয়েছিল তখন তো উনি কি যেন একটা করেছিল। একটা নীল রঙের বাক্স আপনারা দেখেননি কো বাড়িতে কোথাও? নীল রঙের বাক্স? হ্যাঁ, মনে পড়েছে। বাড়ির পেছনের দিকের জায়গাটায় একটা নীল রঙের বাক্স পড়েছিল। আমি সেটা দেখতে পেয়ে বাক্সটা খুলেছিলাম, কিন্তু বাক্সটা ফাঁকা ছিল। মনে হলো যেন মাথার উপর বাজ পড়ল মালতীর। এতটা সহজে তো সে চমকায় না যতটা এই কথাটা শুনে সে ভীষণভাবে চমকে দুহাত পেছনে সরে গেল। তারপর এখনই লাবণ্যকে নিয়ে পাশের বাড়ির সেই ভদ্রলোকের কাছে গিয়ে উপস্থিত হলো। তিনি সমস্ত কথা শুনে বললেন, তোমরা তো এখানে নতুন এসেছো, তোমাদের প্রথমেই এই কথাগুলো বলা দরকার ছিল, কিন্তু আমি ভেবেছিলাম সমস্ত কিছুই ঠিক আছে, কিন্তু এখনও সেসব হচ্ছে ভাবতে পারিনি। ওই নীল রঙের বাক্সে আমি একজনকে বন্দি করেছিলাম। কাকে?
ওই বাড়িতে তখন একটা পরিবার থাকতো। আজ থেকে প্রায় 10 বছর আগের কথা। সেই পরিবারের একটি 19-20 বছরের মেয়ের বিয়ে ঠিক হয়। তবে বিয়ের রাত্রেই কোনো কারণে তার বিয়েটা ভেঙে যায়। সমস্ত ব্যাপার সামলে নিয়ে গভীর রাত্রে সবাই নিজেদের ঘরে গিয়েছিল। ওই মেয়েটিও নিজের ঘরে গিয়ে প্রথমে শান্তভাবে ঘুমিয়ে পড়ে। কেউ কোনো কিচ্ছু বুঝতে পারেনি। কিন্তু রাতের বেলা হঠাৎ করেই গায়ে আগুন লাগিয়ে দেয়। মেয়েটা মারা যায়। আগুন ছড়িয়ে পড়তে না পড়তে সকলে ছুটে গিয়েছিল, কিন্তু ঘরের দরজা বন্ধ থাকায় সেই দরজা ঠেলে ঢুকতে ঢুকতেই সব কিছু শেষ হয়ে যায়। তারপর যারা থাকতে এসেছিল তারা ভয় পেত মাঝে মাঝে। তাই তান্ত্রিকের কাছ থেকে ওই নীল রঙের কাঠের বাক্স মন্ত্রপুত করিয়ে তাতে ওই আত্মাকে বন্দি করেছিলাম। তারপর থেকে আর কিছুই হয়নি। আমি ভেবেছিলাম আর কিছুই হবে না, কিন্তু এবার তো মনে হচ্ছে। আমার মনে হয় কোনোভাবে ওই মেয়েটির আত্মা সুব্রতকে হাত করতে চাইছে। এই 2 দিন আমি বাড়িতে ছিলাম না, সুব্রত রাতে একাই ছিল, তার মধ্যে যা হওয়ার হয়ে গেছে। তাছাড়া সুব্রতর গলায় আঁচড়ের দাগ। ওই আঁচড়ের দাগের যে কোনো একটা মানে আছে সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম, কিন্তু শুধু শুধু তোমাদের এই কথা বললে তোমরা বিশ্বাস করবে কি না তাই। আপনি কিছু একটা করুন, কিছু একটা করুন আপনি। ওই নীল রঙের বাক্সটা তুমি কোথায় দেখেছিলে? ওই তো বাড়ির পেছন দিকে যে ঝোপটা আছে, ওই ঝোপটার কাছে। নীল রঙের বাক্সটা খুঁজে পাওয়া গেল না। সন্ধ্যের দিকে সুব্রত ফিরে আসার পর থেকেই তার মধ্যে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা গেল। কথায় কথায় সে রেগে যায়, তার চোখ দুটো কেমন যেন লাল হয়ে আসে। কোনো কিছুই খেতে চায় না সে, কারোর সঙ্গে কথা বলতে চায় না। অবিনাশবাবু আশেপাশের 2-1জনকে ডেকে নিয়ে সুব্রতকে ভালো করে বেঁধে রাখতে বললেন ওই ঘরে, যেই ঘর সে কাজের জন্য বেছে নিয়েছিল। এটাই হলো সেই ঘর যেই ঘরে ওই মেয়েটি মারা গিয়েছিল, আর তাই এই ঘরেই সুব্রতর ওপর সে ভর করেছে বলে মনে হয়। লাবণ্য আর মালতী দুজনেই ভয় পেয়েছিল। ওদের রাত পর্যন্ত অপেক্ষা করতে হলো। রাতের বেলা কিন্তু সেই মেয়েটি আবার এলো। এইভাবে সুব্রতকে বাঁধা অবস্থায় দেখে সে অদ্ভুত গলায় চিৎকার করে বলল, ছেড়ে দে ওকে, ছেড়ে দে বলছি। আমি আজ ওকে আমার সঙ্গে নিয়ে যাব। তুই যাতে ওকে নিয়ে যেতে না পারিস তার জন্যই আমি এখানে আছি রে। তুই একবার আমায় আটকেছিস, আর আমায় আটকাতে পারবি না। ওকে আমি অর্ধেকটা নিয়ে গেছি, বাকিটা এখন তোদের সামনে দিয়েই নিয়ে যাব। অবিনাশ জানত যে তার তেমন কোনো ক্ষমতা নেই। সে সাহস করে শুধু কাজগুলো করতে পেরেছিল আগের বার। তাছাড়া আগের বারে নীল রঙের বাক্সের ক্ষমতা ছিল, কিন্তু এইবার আর সেই ক্ষমতা নেই। তবুও নীল রঙের বাক্সটা খুলে নিজের জানা যেটুকু রয়েছে সেটুকুই চেষ্টা করতে লাগলো সে। কিন্তু সুব্রত ছটফট করতে লাগলো। 2 হাত দিয়ে নিজের দড়ি খোলার চেষ্টা করতে লাগলো সে। তার এমন ব্যবহার আর বিভৎস মূর্তি দেখে মালতী আর লাবণ্য পর্যন্ত ভয় পেয়ে গেল। ঘরের মধ্যে যারা ছিল তারা ছিটকে বাইরে বেরিয়ে আসলো। হঠাৎ করে ধরাম করে শব্দ করে দরজাটা বন্ধ হয়ে গেল। অবিনাশ দেখতে পেল সুব্রত অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে বলছে, ভুল করে ফেলেছিস, এইবার বড্ড ভুল করে ফেলেছিস। কেন? তুই আমার কোনো ক্ষতি করতে পারবি? সুব্রত অদ্ভুতভাবে হাসল। তার মুখের হাসিটা অদ্ভুত বলেই মনে হচ্ছে। ঠিক তখনই অবিনাশ দেখতে পেল একটা অদ্ভুত ব্যাপার। ঘরের ভেতর জ্বলতে থাকা আলোটা দপদপ করছে, আর সেই দপদপ করতে থাকা আলোতে কালো রঙের একটা অদ্ভুত মূর্তি দেওয়াল বেয়ে ঠিক টিকটিকির মতো নেমে আসছে নিচের দিকে। অদ্ভুত সেই কালো মূর্তিটা দেখে অবিনাশ এক মুহূর্তের জন্য ভয় পেলেন। আর ঠিক তখনই সুব্রত তার বাঁধা দড়িটা ছিঁড়ে ফেলল। সুব্রতর দুটো চোখ যেন লাল টকটকে হয়ে রয়েছে, চোখ দুটো যেন জ্বলছে। সুব্রত আর সেই ভয়ঙ্কর মূর্তিটা ছিটকে গেল অবিনাশের দিকে। ঘরের বাইরে থাকা সকলে যেন থরথর করে কেঁপে উঠল। লাবণ্য মুখে হাত চাপা দিয়ে কাঁদতে কাঁদতে মাটির উপর জ্ঞান হারিয়ে ফেলল।
যখন জ্ঞান ফিরল, লাবণ্য দেখতে পেল তার মাথার কাছে বসে মালতী তার মাথায় হাত বোলাচ্ছে। আশেপাশে আরও দু একজন রয়েছে, কিন্তু অবিনাশ কোথাও নেই। মালতী, এই মালতী, মালতী কি হলো? সব শেষ হয়ে গেছে গো দিদিমণি, সব শেষ হয়ে গেছে। ও নিয়ে গেছে। আরে হয়েছে, ও এসেছিল, ওকে আটকাচ্ছিল বলেই তো লোকটাকে নিয়ে গেছে মনে হয়। মানে ওই অবিনাশ বাবুকেও নিয়ে গেছে। লাবণ্যর মনে হলো কথাটা তার কান দিয়ে গরম লাভার মতো আস্তে আস্তে প্রবেশ করে তার মস্তিষ্ক পর্যন্ত গিয়ে ঠেকল। আশেপাশের লোকেরা একটু পরেই জড়ো হলো। দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা গেল অবিনাশের মৃতদেহটা পড়ে রয়েছে। তার গোটা শরীর যেন কেউ ছিন্ন বিচ্ছিন্ন করেছে, কিন্তু ঘরের মধ্যে পাখিদের কোনো চিহ্ন মাত্র নেই। অবিনাশবাবুর মৃত্যুতে যে কোনো মানুষের হাত হতে পারে না, সে কথাটা পুলিশ বলতে চাইল না, কিন্তু লাবণ্য মালতীর সঙ্গে আরও লোকজন থাকায় পুলিশ ওদের কিছুই করতে পারল না। তবে এর মধ্যে সবচেয়ে আশ্চর্যের একটা ঘটনা ঘটল। সুব্রতর মৃতদেহটা পাওয়া গেল ওই ব্রিজের ওই পাশে, যেদিকে গ্রাম মতো জায়গাটা শুরু হয়েছে, সেইখানেই একটা ঝোপ জঙ্গলের মাঝে। তবে মৃতদেহ দেখে পুলিশ জানালো এই মৃতদেহ প্রায় ৩-৪ দিন আগের, অর্থাৎ যেদিন সুব্রত ওই ঘর থেকে নিরুদ্দেশ হয়েছিল তার অন্তত একদিন আগে। লাবণ্য স্কুলের চাকরিটা ছেড়ে দিয়েছিল। সে সেই বাড়ি ছেড়ে চলে এসেছিল নিজের বাপের বাড়িতে। সেই ঘটনার কথা সে কোনোভাবেই ভুলতে পারছিল না। বাথরুমের মধ্যে আটকে থাকা, তারপর সুব্রতর সঙ্গে ঘরের ভেতর সেই মেয়েটির কথা, এমনকি তার নিজের দেখা সমস্ত ব্যাপারগুলো। তবে দেখতে দেখতে সময় কাটতে লাগলো একটু একটু করে। একদিন দুপুরের দিকে লাবণ্য নিজের ঘরে বসে কি একটা করছে, এমন সময় তার হাতের ফোনটা আচমকায় গিয়ে পড়ল বিছানার তলায়। সে মেঝের ওপর হাঁটু গেড়ে হাতটা ঢুকিয়ে বিছানার তলা থেকে ফোনটা বার করে আনতে যাবে, এমন সময় দেখতে পেল ফোনটার পাশে কে যেন একটা রয়েছে। হাত বাড়িয়ে জিনিসটা দুহাতে সামনের দিকে টেনে আনতে দেখল নীল রঙের বাক্স একটা। এই দিনের বেলাতে রোদের আলোতেও লাবণ্যর গোটা শরীর কেমন যেন থরথর করে কেঁপে উঠল। তার মনে পড়ে গেল সেই প্রথম দিন ঝোপের মধ্যে পাওয়া নীল রঙের বাক্সটার কথা। একবার মনে হলো এই বাক্সটা সে খুলবে না, ভেতরে রেখে দেবে, কিন্তু একটা কৌতূহল তাকে বাধ্য করলো বাক্সটা খুলতে। আর সেই বাক্সটা খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো একটা হাত। প্রথমবার বাক্সটা খোলার সময় যে হাতটা এক মুহূর্তের জন্য লাবণ্য দেখতে পেয়েছিল, সেটা ছিল কালো কুচকুচে একটা হাত। কিন্তু আজ যেই হাতটা সে দেখতে পেল, সেই হাতে লেগে রয়েছে লাল নীল রং, আর সেই হাতটা তার বড্ড চেনা। সেই হাতের ডান আঙুলের অনামিকায় থাকা আংটিটা সে নিজে পছন্দ করে কিনেছিল সুব্রতর জন্য। লাবণ্য জানে ওই ছোট্ট নীল রঙের বাক্সটার ভেতর থেকে আস্তে আস্তে বেরিয়ে আসবে কেউ একটা, কিন্তু লাবণ্য তবুও কি একটা অজানা কারণে বন্ধ করল না বাক্সের ঢাকনাটা। আর ঠিক তখনই ঘরের দরজাটা আচমকাই বন্ধ হয়ে গেল শব্দ করে।